10 পয়সাও তোলাবাজি করা চলবে না, তোলাবাজি করলে তাকে জেলে যেতে হবে। হাবড়া পুরসভায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে কড়া হুঁশিয়ারি নবনির্বাচিত বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডলের। সময় মতো চলে যাবেন, সরকাররা সেকদে অন্তত মানুষের জন্য কাজ করবে। এই পৌরসভার পৌর চেয়ারে বসে মানুষকে প্রতারণা করা হয়েছে, বিভিন্ন সময় উন্নয়নের নাম করে টাকা তুলে নেওয়া হয়েছে, উন্নয়ন হয়নি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে পৌরসভায় বসে, তার তদন্ত হবে। আরে মোদিজি বলে গেছে, ভয় আউট, ভরসা ইন। 7 কোটির বেশি মূল্যের সম্পত্তি কেনা হয়েছিল মাত্র 1,20,00,000 টাকায়। প্রমোটার পুলিশের মদতে এভাবেই ভয় দেখিয়ে জমি দখল করতেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। আদালতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রমোটার পুলিশ এবং পার্সিকিউটর অর্থাৎ নির্যাতনকারী এই পিপিপি মডেলে চলত জমি দখলদারির সিন্ডিকেট। সোনা পাপ্পুকে আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কাঁকড়িয়ায় বোমাগুলি কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই বেপাত্তা ছিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। রাজ্যে পালাবদলের পর সোমবার তিনি নিজেই যান ইডি দপ্তরে। 9 ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার বিধাননগর হাসপাতালে ঢোকার সময় সোনা পাপ্পুকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। কোটি কোটি টাকা প্রতারণার মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল ব্যবসায়ী জয় এস কামদার ও কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে। ব্যবসায়ী, পুলিশকর্তা ও সোনা পাপ্পুর যোগসাজশে জমি দখলদারির সিন্ডিকেট চলত বলে আগে আদালতে দাবি করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, প্রবাসী বা প্রবীণ নাগরিকদের সফট টার্গেট করা হতো, তাদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে থানায় ডেকে হয়রানি করা হতো। নেপথ্যে থেকে তাদের মদত দিতেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আর এই প্রমোটার পুলিশকর্তার হয়ে ফোরফ্রন্টে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুই সামনে থেকে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত, তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। ইডির দাবি, এসপি কনস্ট্রাকশন নামের কোম্পানিতে 2.5 বছরে 2,14,00,000 টাকা নগদ জমা পড়েছে। লেনদেন হয়েছে মোট 15 কোটি টাকার। সোনা পাপ্পুর স্ত্রীর অ্যাকাউন্টে মোট 6,80,00,000 টাকা জমা পড়েছে। ইডির দাবি, বহু সম্পত্তি চিহ্নিত করেছে তারা, তার মধ্যে একটি 5,42,00,000 টাকার সম্পত্তি রয়েছে, যেটি কেনা হয়েছে মাত্র 1,29,00,000 টাকা দিয়ে। অন্য একটি সম্পত্তির বাজার মূল্য 7,07,00,000 টাকা, যা কেনা হয়েছিল 1,20,00,000 টাকায়। আদালতে এই দুটি সম্পত্তির তথ্য দিয়ে ইডির আইনজীবী বলেন, বোঝাই যাচ্ছে কিভাবে আতঙ্ক তৈরি করে জমি হাতানো হয়েছে। ইডির দাবি, সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রিভলভার উদ্ধার হয়েছিল, যার কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয় এস কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাঁকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানিয়েছে ইডি। সোনা পাপ্পুর আইনজীবী সওয়াল করেন, আগ্নেয়াস্ত্র মানেই বেআইনি নয়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ম মেনেই কেনা হয়েছে। কাঁকুলিয়ার ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না, পরে এফআইআরে তাঁর নাম যোগ করা হয়েছে। প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। 7ম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। ন্যূনতম মূল বেতন হতে পারে বর্তমান ন্যূনতম মূল বেতনের দ্বিগুণ, বেতন বাড়তে পারে অনেকটাই। আর এ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। নির্দিষ্ট সময়ে বকেয়া ডিএ মেটানো নিয়েও আশাবাদী তারা। শপথের পর সংকল্প পূরণ। সোমবার 7ম বেতন কমিশন গঠনে সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন হবে। ওটা দেখুন, সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, খাতায় কলমে ফারাক 38%। তবে বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক 42%। 42% ডিএটা দিয়ে দিতে হবে এবং 45 দিনের মধ্যে যেহেতু বলেছে, তাহলে তো 45 দিনের মধ্যে পুরো ডিএটা দিয়ে দেওয়ার উচিত ছিল। এখনো সময় আছে। 7ম বেতন কমিশন গঠিত হলে রাজ্য সরকারি কর্মচারীদের কী লাভ হবে? নিয়ম অনুযায়ী 7ম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া 42%। তাহলে 60% ডিএ যোগ হবে মূল বেতনের সঙ্গে। ধরা যাক, কোনো রাজ্য সরকারি কর্মীর মূল বেতন 10,000 টাকা। মূল বেতনে 60% ডিএ মানে 6,000 টাকা, অর্থাৎ মোট মূল বেতন দাঁড়াবে 16,000 টাকা।
মূল্যবৃদ্ধির কারণে পরবর্তী 10 বছরে সরকারি কর্মচারীদের জীবনযাপনের মান যাতে না পড়ে যায় তার জন্য দেওয়া হয় 20 থেকে 25% অতিরিক্ত টাকা। এক্ষেত্রে যদি 25% টাকা দেওয়া হয় তাহলে 16,000-এর 25% হয় 4,000 টাকা। সেক্ষেত্রে 20,000 টাকা দাঁড়াবে বেসিক পে। অর্থাৎ নতুন বেতন কমিশনে রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন হতে পারে বর্তমান ন্যূনতম মূল বেতনের দ্বিগুণ। রাজ্য সরকার বর্তমানে বেসিক পের ওপর 12% ঘর ভাড়া দেয়। 20,000-এর 12% হয় 2,400 টাকা। তাহলে মোট বেতন দাঁড়াবে 22,400 টাকা। নতুন পে কমিশন যে গঠন হয়েছে তাতে বিগত সরকার যে 15% আমাদের এইচআরে কেটে 12% করে দিয়েছিলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সব কিছুর দাম বেড়েছে যেহেতু মানে এই যে এটাও এখন 20% করা হোক, এই দাবিটাই আমরা রাখবো। রাজ্য সরকার বর্তমানে কোনো শিক্ষা বা স্বাস্থ্য ভাতা দেয় না, কারণ সরকারি কর্মীরা স্বাস্থ্য বীমার আওতায় রয়েছেন। পাশাপাশি সরকারি স্কুলে পঠন পাঠন হয় বিনামূল্যে। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। রাজ্য দখল করার পর শপথ গ্রহণের 11 দিনের মাথায় সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বিজেপি সরকার। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মঙ্গলবার রাত 12টা থেকে ধর্মঘটে ওষুধ বিক্রেতারা। ঘোষণা দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের। তবে বাংলায় ধর্মঘট হবে 12 ঘন্টার। খোলা থাকবে হাসপাতালের পাশে থাকা ওষুধের দোকানগুলি। বাড়ির খুদে বা প্রবীণ সদস্যের জরুরি ওষুধ কি শেষ? ভাবছেন বুধবার সকালে বেরিয়ে কিনে নেবেন? তাহলে সমস্যায় পড়তে হবে, কারণ মঙ্গলবার রাত 12টা থেকে 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে ওষুধের দোকান। দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বা AIOCD। এই রাজ্যে যেহেতু নতুন সরকার এসেছে, তাই বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে 24 ঘন্টা নয়, তারা 12 ঘন্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করবে, মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার বেলা 12টা পর্যন্ত। ফেক এবং স্পুরিয়াস ড্রাগস ভীষণ পরিমাণে বিভিন্ন পন্থায় আমাদের ওষুধের ব্যবসার মধ্যে তারা ঢুকিয়ে দিচ্ছেন। অনলাইন সিস্টেম ডিজিটালাইজেশনের পরিষেবার আমরা বিরুদ্ধে নই, কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের মানুষের কাছে যে ওষুধটা পৌঁছচ্ছে, আমাদের ওষুধের প্রতিটা প্রেসক্রিপশনের একটা ডেট থাকে, ভ্যালিডিটি থাকে, সেগুলো অনলাইনের ক্ষেত্রে মেনটেন হচ্ছে না। সেই কারণে টোকেন বন্ধ হিসেবে আমরা 12টা টু 12 ঘন্টার বন্ধ আর কি আমরা করব। কেন এই ধর্মঘটের ডাক? সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন AIOCD সূত্রে খবর, ড্রাগ কন্ট্রোলের নিয়ম না মেনে ই-ফার্মেসিগুলির দেদার ওষুধ বিক্রি হচ্ছে অনলাইনে, বিক্রি হচ্ছে জাল ওষুধ, বিপুল ডিসকাউন্টে প্রতিযোগিতায় নষ্ট হয়ে যাচ্ছে ওষুধের মান। এসবের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মানুষ বাইরে যাওয়ার সুযোগ ছিল না লকডাউনের জন্য, সেই সময় মানুষ কি করে ওষুধ পাবে সেই কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের থেকে একটা টেম্পোরারি রেগুলেশন চালু হয়, তার নাম 220E। আমরা ডোর ডেলিভারি বা মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা আইনগত সম্মতি পেয়েছিলাম। আইনটা ইউজ করে কিছু MNC হাউস বলুন থেকে শুরু করে বিভিন্ন ভুই পড়া কিছু অনলাইন আছে যারা কিন্তু এখনও ওই ডোর ডেলিভারি করছে, যে এই রুলটা যেন খুব তাড়াতাড়ি উইথড্র করা হয়। ধর্মঘটে দেশজুড়ে কয়েক লক্ষ ফার্মেসি বন্ধ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার ফলে বহু রোগী সমস্যায় পড়তে পারেন। তবে AIOCDর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে থাকা ওষুধগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।